ওকে, এটা অবশ্যই ভালোভাবে শিখে রাখবে এগুলো, এই চিত্র সহ। আর লবণ সেতুতে আর কোন কোন লবণ ব্যবহার করা হয়? এটা মেবি অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম নাইট্রেট, এইরকম কিছু আছে ধরো। এটা তো বইয়ের মধ্যে দেওয়ার কথা, বাট এটা বইয়ে দেয় নাই কেন? আর কোন কোন লবণ ইউজ করা হয়? লবণ সেতুতে আচ্ছা ধরো, লবণ সেতুতে আর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট। লবণ সেতুতে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট লবণ ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা তো এইটা আমাদের ছিল দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এখন আমরা দেখবো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। ওকে, সো এক প্রকোষ্ঠ, এটার আরেকটা নাম হচ্ছে ভল্টাইক কোষ। এখন এটার এক প্রকোষ্ঠ এটাকে যেমন আমাদের দুই দুই প্রকোষ্ঠ বিশিষ্টর মধ্যে আমাদের এখানে পাত্র ছিল দুইটা। সো এইখানে তাহলে এক প্রকোষ্ঠ যদি হয় তাহলে এখানে পাত্র থাকবে একটা। ওকে, আর এইখানে আমাদের যদি দ্রবণ থাকে, তাহলে এইখানে আমাদের মেইনলি দ্রবণ হিসেবে ইউজ করা হয় যে কোনো একটা আমাদের শক্তিশালী যে অ্যাসিড গুলো আছে, এই তাদের একটা এইখানে দ্রবণ ইউজ করা হয়। সো আমাদের নর্মালি যেটা শক্তিশালী অ্যাসিড আমরা সেটাকে সালফিউরিক অ্যাসিডই আমাদের সবচেয়ে জেনারেল অ্যাসিড। সো এখানে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। ওকে, তো সালফিউরিক অ্যাসিডের এখানে দ্রবণের মধ্যে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড তো এখানে থাকবেই। সো অ্যানোড হিসেবে থাকবে জিঙ্ক, আর এখানে ক্যাথোড হিসেবে থাকবে কপার। তো ওরা ওইটা বারবার পাক হয়। সো ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জিঙ্ক এবং এটা হচ্ছে কপার। এইটা আমাদের কাজ করবে অ্যানোড হিসেবে এবং এইটা কাজ করবে এখানে ক্যাথোড হিসেবে। তাহলে এখানে একটাই আমাদের বিকার থাকবে অথবা একটাই পাত্র থাকবে,
একটা পাত্রের মধ্যে সালফেরিক অ্যাসিডের দ্রবণ নেওয়া হয় এবং সালফেরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে দুইটা তড়িৎদ্বার ব্যবহার করা হয়, এবং একটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার এবং আরেকটা হচ্ছে কপারের তড়িৎদ্বার। জিঙ্কের তড়িৎদ্বার কাজ করবে অ্যানোড হিসেবে এবং কপারের তড়িৎদ্বার কাজ করবে ক্যাথোড হিসেবে। এটা হচ্ছে একটা প্রাথমিক ব্যাখ্যা। এখন এগুলো আশা করি এই চিত্র দেখে লিখতে পারা উচিত যে এখানে কি কি হচ্ছে। ওকে। এবং একটা জিনিস এইখানে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের আগে যে তড়িৎদ্বার গুলা ছিল, এইগুলা কিন্তু আমাদের দ্রবণের মধ্যে একদম মানে পুরোপুরি ডুবিয়ে রাখা কিন্তু নাই, অর্ধেক নিমজ্জিত আর বাকি অর্ধেক ভাসমান অবস্থায়, মানে তোমার দ্রবণ থেকে অর্ধেক নিচে অর্ধেক উপরে। সো এটাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থা। সো এইখানেও কিন্তু এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, যে আংশিক নিমজ্জিত অবস্থা। তাহলে এইখানেও আমাদের যে তড়িৎদ্বার দুইটাই, এটা থাকবে আংশিক নিমজ্জিত অবস্থায়, মানে অর্ধেক ডুবানো থাকবে আর বাকি অর্ধেক ভাসানো অবস্থায় থাকবে। ওকে। এরপরে আমাদের এই তড়িৎদ্বার এই দুইটাকে একটা পরিবাহী তার দ্বারা এখানে যুক্ত করা হবে। সো এটা একটা পরিবাহী তার দ্বারা এদেরকে যুক্ত করা হবে, এবং এইখানে আমাদের তড়িৎ প্রবাহিত হইতেছে কিনা এটা আমাদের বোঝার জন্য একটা গ্যালভানোমিটার ইউজ করা হয়। ওকে। সো এইটাই হচ্ছে আমাদের একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক এই কোষের যে যে গঠন, এটা এটা ফিগার হচ্ছে যে আমাদের আহ এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। বা এটা হচ্ছে ভোল্টাইক কোষ। ওকে। সো এখন এখানে কি হয়, এর আমরা যদি কার্যপ্রণালী দেখি, যদি এখন তুমি এগুলা কত ভালোভাবে লিখতে পারবা বা এর ব্যাখ্যাগুলো কত ভালোভাবে লিখতে পারবা, এগুলো তোমার নিজের প্র্যাকটিসের উপর। এগুলো আমি লাইন বাই লাইন এই লিখে দেবো এইভাবে কিন্তু হবে না। সো এগুলা এগুলো নিজে নিজে চিত্র দেখে কত সুন্দরভাবে ব্যাখ্যা লেখা যায় এগুলো নিজে নিজে ট্রাই করবা, তাহলে এই পরীক্ষার হলে আরো পারফেক্টলি লিখতে পারবা। এখন তুমি যদি আমি যা লিখে দেবো সেগুলো মুখস্থ করে যাও, পরীক্ষার হলে কি কিছু লিখতে পারবে না। সো এগুলা তোমার তোমার নিজের এগুলো প্র্যাকটিসের উপর। ওকে। এখন এইখানে খেয়াল করো আমাদের, আচ্ছা আমরা যদি জারণ এই বিক্রিয়াটা দেখি, বা এটা হচ্ছে জারণ অর্ধকোষ বা অ্যানোড। জারণ অর্ধকোষ। ওকে। সো এখন জারণ অর্ধকোষে এখানে কি হয়, এখানে মেইনলি এখানে সালফিউরিক অ্যাসিড তোমার অবশ্যই দ্রবীভূত হবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 লিখলেই হবে। অ্যাসিড এটা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এখানে হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এইখানে তোমার কি দিবে, হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। সালফেট আয়ন উৎপন্ন করে। ওকে। তাহলে এখানে আছে সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে মানে AQ, এটা হচ্ছে একুয়াস সলিউশন। সো এইখানে আসবে দুইটা হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন একটা, 2 মাইনাস। ওকে।
এখন এইখানেও সেম, যে আমাদের জিঙ্কের পরমাণু থেকে জিঙ্ক এই যে দুইটা করে ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে, এটা হচ্ছে -2 ইলেকট্রন, এইখানে জিঙ্কের যে আমাদের পরমাণুগুলো আছে জিঙ্কের এই ধাতুর মধ্যে, এরা দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন হিসেবে এখানে দ্রবণের মধ্যে চলে আসবে। ওকে। আর এইখানে আমাদের সালফিউরিক অ্যাসিড যে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন হিসেবে দ্রবণের মধ্যে বিদ্যমান থাকবে। ওকে। তাহলে এখানেও সেম, যে আমাদের জিঙ্কের তড়িৎদ্বার থেকে, তাহলে জিঙ্কের তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্কের তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে, এগুলো সেম জিনিস এখানে বারবার, জিঙ্ক 2+ আয়ন হিসেবে অ্যাসিড দ্রবণে এই দ্রবীভূত হয়। ওকে। তাহলে এখানে জিঙ্ক এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে আসবে। এবং সেম জিনিস এইখানে যে আমাদের পরিবাহী তার দ্বারা অ্যানোড এবং এই ক্যাথোড যুক্ত আছে, তাহলে এই দুইটা ত্যাগকৃত ইলেকট্রন পরিবাহী এই তারের মাধ্যমে এখানে তোমার ক্যাথোডের মধ্যে চলে আসবে। ওকে। এখন ত্যাগকৃত দুইটা ইলেকট্রন, পরিবাহী তারের মাধ্যমে এখন এইখানে এই দুইটা ইলেকট্রন পরিবাহী তারের মাধ্যমে আমাদের ক্যাথোডে চলে আসবে। ওকে। এরপর এখানে এই ব্যাখ্যাগুলো সেম। এরপরে আমাদের বিজারণ অর্ধকোষ অথবা ক্যাথোড। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে। এখন এখানে খেয়াল করো, আহ, এখানে বিজারণ হাফ সেলের মধ্যে এখানে কি হবে? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। সো এইখানে আমাদের যদিও কপারের ক্যাথোড আছে, বাট এখন কি আমাদের এটার পূর্বের মতো কি কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডের গায়ে কি জমা হবে? ওই সুযোগ তো নাই। কারণ এইখানে আমাদের কপার সালফেটের দ্রবণই ব্যবহার করা হয় নাই। মানে তুমি যদি কপার সালফেটের দ্রবণ ব্যবহার না করো, সো তোমার কপার 2+ আয়ন তো আসবে না। সো ওইটা তাহলে এখানে বিক্রিয়াটা কিন্তু আগের মতো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যে কোষটা ছিল তার মতো হবে না। এটা বুঝছো? আবার ওই রিয়াকশনে আবার এখানে লিখতে যাও না। সো এখন এইখানে আমাদের যে জিঙ্কের দুইটা ত্যাগকৃত যে ইলেকট্রন, এটা এটা আমাদের ক্যাথোডের মধ্যে আসলো। এখন এই দুইটা ত্যাগকৃত ইলেকট্রন আমাদের ক্যাথোড থেকে গ্রহণ কে করবে বলো তো? ক্যাটায়ন নাকি অ্যানায়ন? বলো। কোনটা? আমার এই প্রশ্ন শোনো নাই? না। আমি বললাম যে এইখানে আমাদের দ্রবণের মধ্যে
এই যে এইটার মধ্যে যেটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যে এখানে কোষ, এখন দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এই কোষের মধ্যে জিঙ্কের দ্রবণ থেকে জিঙ্ক দুইটা ইলেকট্রন যে ছেড়ে দিয়ে দ্রবণের মধ্যে চলে আসবে জিঙ্ক 2+ আয়ন হিসেবে, আর ওই দুইটা ইলেকট্রন আমাদের পরিবাহী তারের মাধ্যমে আমাদের এই ক্যাথোডে আসবে। এখন এই এই ক্যাথোড থেকে সে দুইটা ইলেকট্রন এখানে কে গ্রহণ করে? কপার। এখন এই তোমার ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার। সো এখন যেহেতু আমরা এখানে কপার সালফেটের দ্রবণ নিছি, সেহেতু আমাদের কপার 2+ আয়ন আছে। সো কপার 2+ আয়ন আছে বিধায় এইখানে তোমার কপার 2+ ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারছে। বাট এইখানে এই যে এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেলের মধ্যে, এখন দ্রবণের মধ্যে কি কপার 2+ আছে? না। এখন দ্রবণের মধ্যে যদি কপার 2+ না থাকে, তাহলে তো আবার ওই পূর্বের মতো তো এই ক্যাথোড থেকে দুইটা ইলেকট্রন তো কপার 2+ গ্রহণ করতে পারবে না, কারণ আমাদের দ্রবণের মধ্যেই আমাদের এখানে কপার নাই। So, এখন দ্রবণের মধ্যে এখানে কে আছে? মানে তোমার ক্যাথোডের দিকে কে যায় আমাদের দ্রবণ থেকে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন? হুম। ক্যাটায়ন। হ্যাঁ, তো এখন এখানে তোমার দ্রবণের এই ক্যাটায়ন এখানে কে আছে? এখানে দ্রবণের এখানে ক্যাটায়ন হিসেবে যেহেতু হাইড্রোজেন, সো এখন এখানে আমাদের ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে হাইড্রোজেন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এখানে বিজারণ, তাহলে এখানে আমাদের কপার তড়িৎদ্বারে অ্যানোড থেকে আসা এই দুইটি ইলেকট্রন গ্রহণ করবে এসিড দ্রবণে থাকা ক্যাটায়ন H+। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে তোমার এখানে প্রথমে আছে হাইড্রোজেন পরমাণু, এবং পরে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কারণ এখানে তো এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু হিসেবে তো থাকতে তো পারে না, এইটা H2 হিসেবেই এই তৈরি হবে। সেই H2 উৎপন্ন করে। ওকে, এখানে তোমার কপার তড়িৎদ্বারে বা কপার, এখানে কপার তড়িৎদ্বার লিখতে পারো, আচ্ছা সিবি হয়ে গেছে এটা। কপার তড়িৎদ্বার অথবা কপার দণ্ডে ইলেকট্রন এখানে শোষিত হয়। ওকে, সো এখন এইখানে তাহলে রিয়েকশনটা তাহলে এখানে কি হবে? রিয়েকশনটা হবে H+, দুইটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে
H2 গ্যাস তৈরি করে, এটা বুঝছো? এখন এইখানে তোমার এই যে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এই কোষের সাথে যে ডিফারেন্স, ওইটা তো বললাম, এটা আবার এখানে বলতেছে এইখানেও জিঙ্কের তড়িৎদ্বার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষেও জিঙ্কের তড়িৎদ্বার, এবং এইখানেও তোমার কপারের তড়িৎদ্বার, ওইখানেও কপারের তড়িৎদ্বার, মানে দুই জায়গায় তড়িৎদ্বার দুইটা সেম। এখন দুই প্রকোষ্ঠ এই বিশিষ্ট কোষে তোমার জারণ বিক্রিয়া আর এক প্রকোষ্ঠ এই বিশিষ্ট কোষে জারণ বিক্রিয়া সেম। এইখানেও জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে এখানে আসে, ওইখানেও সেম, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষেও সেম। বাট ক্যাথোডের মধ্যে ইলেকট্রন গ্রহণ করবে এ, দ্রবণে থাকা ক্যাটায়ন। এটা হচ্ছে সার্বজনীন নিয়ম। সো যেহেতু দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে তোমার দ্রবণ হিসেবে কপার সালফেট ছিল, মানে এখানে কপার 2+ এর আয়ন ছিল জন্য এখানে কপার 2+ ক্যাটায়ন হিসেবে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। আর এইখানে যেহেতু তোমার দ্রবণে কপার সালফেট নাই, অর্থাৎ কপারের ক্যাথোড থাকার পরেও এইখানে দুই প্রকোষ্ঠ বিশিষ্টের মতো বিক্রিয়া হবে না, কারণ এখানে দ্রবণে যেহেতু ক্যাটায়ন হিসেবে H+ আছে, অতএব এখানে এইটাই ইলেকট্রন গ্রহণ করবে, বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। বুঝছো? ওকে। এটা কিন্তু একটা মেজর পার্থক্য, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে সেল রিয়াকশনটা লিখি, কোষ বিক্রিয়া, তাহলে সেল রিয়াকশনে অ্যানোডের রিয়াকশন হচ্ছে সেম, আগের মতো জিঙ্ক সলিড থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে ধ্রুবকের মধ্যে চলে আসবে। আর এখানে ক্যাথোডের মধ্যে থাকবে হাইড্রোজেন, দুইটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ওকে, তাহলে এখানে সেল রিয়াকশন হবে জিঙ্ক সলিড থেকে এবং প্লাস দুইটা হাইড্রোজেন, জিঙ্ক 2+, এবং H2 গ্যাস, এটা হচ্ছে সেল রিয়াকশন। ওকে, এগুলো আশা করি এগুলো বুঝছো। আচ্ছা দাঁড়াও দেখি আজকে কয়েকটা এমসিকিউ সলভ করা যায় কিনা। এগুলো অবশ্যই ভালোভাবে আবার এই রিভিশন দিয়ে আসবে। এরপরে আমাদের আর দুইটা সেল আছে, একটা হচ্ছে আহ শুষ্ক কোষ, আরেকটা মেবি হাইড্রোজেন ফুয়েল সেল, আর একটা হচ্ছে লেড স্টোরেজ। এগুলা একদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আর এইগুলো নিয়ে এত বেশি এই পড়ার কিছু নাই তেমন, কারণ এইগুলো এক্সামে অত বেশি আসে না। শুধু আমাদের লেড স্টোরেজের চার্জিং এবং ডিসচার্জিংটা একটু হয়তো হবে, এইটুকুই। হ্যাঁ, অ্যান্সার এগুলো বলো, একটা করে অ্যান্সার বলো।
বলো। এটা কি হবে? 27। 27 অ্যান্সার? 1 নম্বরের? হয় নাই, হয় নাই। আর একটু চিন্তা করে বলো এটা। তো পারবা না? পারবো, দাঁড়াও। তাড়াতাড়ি বলো, সময় নেওয়া যাবে না তো, টাইম নেই। এটার অ্যান্সার হচ্ছে 1। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 1। সো এটা তো সহজ, তোমার হচ্ছে যে অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে কত, 27 গ্রাম। 27 গ্রাম মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল অ্যালুমিনিয়ামের জন্য 3 ফ্যারাডে বিদ্যুৎ দরকার, কারণ এটা চার্জ হচ্ছে 3। তাহলে 1 ফ্যারাডে দিয়ে আসবে 1/3 মোল। সো 1/3 মোল সমান হচ্ছে 9 গ্রাম। তার মানে 9 গ্রামের জন্য 1 ফ্যারাডে বিদ্যুৎ দরকার। এটা তো সহজ। এটার অ্যান্সার 3 ফ্যারাডে। ওইটাই। এরপরটা বলো। এটা খুবই সহজ, এতক্ষণ টাইম লাগানো হয়ে যাবে না তো। তাড়াতাড়ি বলো। সোডিয়াম। আচ্ছা, এটা কিভাবে? সোডিয়াম? এটা কিভাবে বের করছো বলো দেখি। এটা পারবা না যে এটা কিভাবে অ্যান্সার বললা? তাড়াতাড়ি বলো, সময় নেই তো। আর আর 10 আর 9 মিনিট আছে ক্লাসে। এটার অ্যান্সার হচ্ছে সর্বাধিক ঘ নাম্বার। না না, তো সোডিয়ামই অ্যান্সার ঠিক ছিল। আমি আমি তো অ্যান্সার ঠিক ছিল, আমি তো বললাম যে কিভাবে বের করছো এটা। তুমি সোডিয়াম বললা যে। এই টাইপের এমসিকিউ তো ওই দিন একটা তো এখানে সলভ করে দিলাম।
ওকে, সো এখন এইখানে তোমার সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর টিন ক্লোরাইড। সো এর যোজনী 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। সো এখন এদের এদের এই প্রত্যেকের 1 মোল করে এই জমা করার জন্য এই কত ফ্যারাডে করে বিদ্যুৎ লাগবে বলো দেখি। এক। এদের কি সবার বলবো? এদের সবার 1 মোল করে জমা করার জন্য 1 ফ্যারাডে করে বিদ্যুৎ লাগবে। না, সবার জন্য না। তাহলে এই এই কার জন্য এখানে কত ফ্যারাডে করে লাগবে? সোডিয়ামের জন্য এক, ম্যাগনেসিয়ামের জন্য দুই। হ্যাঁ, এর জন্য 3 আর এর জন্য 4। ওকে, তাহলে এখন এখন আমি যদি মানে সবার জন্য যদি 1 ফ্যারাডে করেই যদি আমি বিদ্যুৎ দেই, এখানে সবার জন্য বলছে 1 ফ্যারাডে করে বিদ্যুৎ, তাহলে এখানে সোডিয়ামের এখানে কয় মোল এই জমা হবে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে? সোডিয়ামে 1 মোল। 1 মোল। আর ম্যাগনেসিয়ামের? 0.5। হ্যাঁ, এটা হচ্ছে হাফ। আর এইটার, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/4। তাহলে সবচেয়ে বেশি পরিমাণ কার এখানে? সোডিয়াম। হ্যাঁ, এখানে সোডিয়াম আছে 1 মোল, আর বাকিগুলো হাফ মোল, 1/3, 1/4। তাহলে অ্যান্সার হচ্ছে সোডিয়াম। এগুলো সহজ এমসিকিউ, যদি না পড়ো এতদিন পর এসে, তাহলে তো হইলো। ওকে, এখন এটা বলো, 20 নম্বরটা বলো। এর অ্যান্সার হচ্ছে খ। নিচের কোনটি তড়িৎ দ্বার জারণ প্রকাশ করে? হ্যাঁ, খ। এরপরেরটা, এটা নিচের কোনটি তড়িৎ দ্বার বিজারণ? এটাও খ। হ্যাঁ, এটাও খ। এরপরেরটা, খুবই সহজ। তাড়াতাড়ি বলো। এইগুলো সহজ এমসিকিউ দিয়ে এত টাইম নিলে তুমি পরীক্ষা কিভাবে দিবে? এগুলো তো, এগুলো 2 সেকেন্ড এগুলো বলা যায়, তুমি যদি এগুলো নিয়ম যদি যাও। এখন এটা তুমি এটা হচ্ছে সক্রিয়তা ঘ সিরিজ নম্বর। কোনটা? ঘ। ঘ? না, এটা ঘ নম্বর হ্যাঁ। না। এটা তোমার কিভাবে এটা মনে হইলো ঘ নম্বর? ঘ নম্বর মনে হলো কারণ ঘ নম্বরে ইয়ে হয়েছে বিজারণ, ওই জন্য। না না, আর বিজারণ তো। ওইটা রিজন না। এটা হচ্ছে যে তুমি সক্রিয়তা সিরিজের ক্রম থেকে এটা বের করতে পারবা যে জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে জিঙ্কের নিচে যেটা থাকবে ওইটা ক্যাথোড। বাট সক্রিয়তা সিরিজ এখানে মনে রাখার দরকার নাই, তো তোমার এখানে জারণ বিভব অথবা বিজড় বিভব দেওয়া আছে। তো জিঙ্ক যদি অ্যানোড হয়, এখন এইখানে তোমার প্রশ্নে জিঙ্কের কোন বিভব এখানে দেয়া বলো তো, জারণ বিভব নাকি বিজড় বিভব? জারণ। হ্যাঁ, সো এটা যদি জারণ বিভব দেয়া থাকে, তাহলে তাহলে এটা যদি অ্যানোড হয় তাহলে এর জন্য ক্যাথোড কোনটা হবে? এটা তো ম্যাথ করার সময় বলছিলাম অনেকবার যে জারণ বিভব এবং বিজড় বিভব দিয়ে অ্যানোড এবং ক্যাথোড কিভাবে নির্ণয় করা যায়, এটা তো আজকেও বললাম। এ, জারণ বিভব অথবা বিজড় বিভব দিয়ে অ্যানোড এবং এই ক্যাথোড কিভাবে নির্ণয় করে, এটা মনে নাই? যা হ্যাঁ, যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড।
হ্যাঁ, তাহলে এখন জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে জিঙ্কের ক্যাথোড কে হবে? যার জারণ বিভব এর থেকে কম সে তো হবে এর জন্য ক্যাথোড। সো এই সিম্পল জিনিসটা বুঝতেছো না? তো এখন এ, এইখানে এ, এখানে তুমি খেয়াল করো যে জিঙ্কের যে জারণ বিভব কার কম আছে সে হবে জিঙ্কের জন্য এখানে ক্যাথোড। এটা আছে ক নম্বর। হ্যাঁ, এটা হচ্ছে ক নম্বর। আর এখন তোমার খ নম্বরে এটা কোন বিভব এখানে দেয়া? না সরি, ঘ নম্বরে কোন বিভব দেওয়া এখানে? এটা এটা হচ্ছে বিজারণ বিভব। হ্যাঁ, বিজোড় বিভব। এখন তুমি যদি এটাকে জারণ বিভব লেখো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, তাহলে এটা মাইনাস থেকে হয়ে যাবে +1.66। তার মানে এর তোমার জারণ বিভব হচ্ছে 1.66, যেটা জিঙ্কের 0.76 থেকে বড়, তাহলে এটা জিঙ্কের জন্য অ্যানোড হবে না। তারপরে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এটাও জারণ বিভব দেওয়া, এটা +2.36, এটা তো জিঙ্কের থেকে জারণ বিভব এটা বড়, তার মানে এটা জিঙ্কের জন্য ক্যাথোড হবে না। তারপরে তো ক্যালসিয়ামের ক্ষেত্রে জারণ বিভব জিঙ্কের থেকে বেশি, তার মানে এটাও জিঙ্কের জন্য ক্যাথোড হবে না। খ, গ এবং ঘ এই তিনটাই জিঙ্কের থেকে জারণ বিভব বেশি, তার মানে এই তিনটাই জিঙ্কের জন্য অ্যানোড। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর তোমার ক নম্বরে যেহেতু জিঙ্কের তুলনায় জারণ বিভব কম, সেহেতু এটা হবে জিঙ্কের জন্য এই, তোমার এটা হচ্ছে ক্যাথোড। এখন যদি এখানে তোমার বিভবের মান দেওয়া না থাকতো তাহলে তুমি এটা বের করতা সক্রিয়তা সিরিজ দেখে। তো এর জন্য সক্রিয়তা সিরিজও মনে রাখতে হবে, আর যেহেতু এখানে বিভব দিয়েই দিছে অতএব এটা অনেক সহজ, সক্রিয়তা সিরিজ লাগতেছে না। ওকে। সো এই চ্যাপ্টারে তোমার এখনো মোটামুটি রিভিশনের ইয়ে আছে, তুমি এগুলো আরো ভালোভাবে রিভিশন দিয়ে আসিও। তো আজকে এখানে থাক। এটা আরেকটু ভালোভাবে পড়াশোনা করিও এই চ্যাপ্টারে, এখন অনেক আচ্ছা, সমস্যা আছে। ঠিক আছে। ঠিক আছে।